সত্যটা ভয়ঙ্কর। আমি যতদিন আমার গুরুদেব ছিলেন ততদিন আমি ক্রিয়া ধরে ধরে নিয়ে গুরুদেবের কাছে যেতাম। ওখানে গিয়ে করাতেন? গুরুদেব করবে, আমি শিখবো। আমার ধান্দা তো একদম সিম্পল জিনিস, যত কঠিন কাজ আছে খুঁজে বার কর, গুরুদেবকে দিয়ে করাবো, শিখবো। আমার তো ধান্দা ওটাই, যে কিভাবে কি প্রয়োগ করেন। কেস হিস্ট্রি আমার শোনা, আমি গুরুদেবকে নিয়ে গেছি কাজ, গুরুদেব পুরো শুনছেন, আমি তো ওখানেই বসে আছি। পুরোটা শুনে এবার কোন পদ্ধতিগুলো অবলম্বন করছে গুরুদেব, তুমি বসে বসে দেখো। সেক্ষেত্রে কি জজমানকে গুরুদেবের কাছে নিয়ে যান? একদম সিধে সাপটা, আমার কোনো দায়িত্ব নেই, আচ্ছা আমার কাজ ধরে নিয়ে গুরুদেবের কাছে যাওয়া। আচ্ছা, এবার বিষয় হচ্ছে গুরুদেবের রোজগার হবে, হোক গিয়ে তাতে, কিন্তু আমার শেখাটা হবে। শিক্ষাটা হবে, এক্স্যাক্টলি। এই যে ঘটনাগুলো শুনে তারপর কোন কাজটা করতে হবে সেটা কিন্তু আমি এইভাবেই শিখেছি। সবাইকে স্বাগত। আমি মেডি রিলিজন থেকে আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত সুপর্ণা। আজকে ঠাকুমার ঝুলির মতো কিছু প্রশ্নের ঝুলি নিয়ে এসেছি আপনাদের সামনে। আর গেস্ট আমাদের প্রিয় সেই অশোক মহারাজ। অনেকদিন পর আড্ডায় বসেছি, তাই প্রশ্নের সংখ্যা অনেক বেশি, তাই জন্যই বললাম ঠাকুমার ঝুলি। ঠাকুমার ঝুলির মতো প্রশ্নের ঝুলি। তো সময় নষ্ট করব না, যেহেতু প্রচুর প্রশ্ন, সরাসরি মহারাজের দিকে। কেমন আছেন মহারাজ? মায়ের আশীর্বাদে, মহাকালের আশীর্বাদে ভালো। আজকে আমার প্রচুর প্রশ্ন আছে, প্রচুর কৌতূহল আছে। যতটা বলা আপনার পক্ষে সম্ভব ততটাই অবশ্যই বলবেন। তো প্রথম প্রশ্ন, যে এই যে আপনাদের কাছে যে আপনার কাছে যে জজমানরা আসে, তারা যে এসে সমস্যাটা বলে, ধরুন আমি এলাম, আমি এসে কোনো সমস্যা বললাম, সেই সমস্যার জন্য কি ক্রিয়া করতে হবে বা তার সমাধান কিভাবে করতে হবে সেটা কিভাবে বোঝেন? প্রথম তো হচ্ছে, যখন জজমান আসে, জজমান মানে যেই আসে সে তো জানে যে আমি এই সমস্যায় রয়েছি, তাই আমাকে এই সমাধানটা দরকার, সেইভাবেই শুরু হয় কথা। কিন্তু কথা শুরু করতে গেলে, যেরকম ধরো কেউ বলছে আমাকে বশীকরণ করতে হবে, অমুক আমাকে ছেড়ে চলে গেছে, আমাকে বশীকরণ করতে হবে। এবার তোমাকে যে প্রশ্নটা, যে আমি কি বশীকরণ করব, নানা রকম বশীকরণ আছে, চন্ডমুন্ড বশীকরণ আছে, মহাবশীকরণ আছে, উৎপাটিং বশীকরণ আছে, তারপরে তোমার কামাখ্যা বশীকরণ আছে, প্রেত বশীকরণ আছে। তো নানা রকম ভাবে বশীকরণ ক্রিয়ার প্রয়োগ করা যায়, কিন্তু সবার আগে জানতে হবে যে আমি বশীকরণটা কেন করব, বা এই মানুষটার জন্য এই ক্রিয়াটা কেন করব। তো তার জন্য তার পুরো ঘটনাটা শুনতে হয়, যে মানুষটা যে সমস্যায় পড়েছে সেটা কিভাবে পড়েছে। আচ্ছা, যতক্ষণ তুমি তার পুরো গল্পটা না শুনবে ততক্ষণ তুমি তার সেখান থেকে বার করতে পারবে না যে এর সমাধানটা কোন রাস্তা দিয়ে ঢুকলে হবে। সেই জন্য কেস হিস্ট্রিটা মেন। আচ্ছা, যেরকম তোমাকে যদি আমি উদাহরণ দিয়ে বোঝাই তাহলে বুঝবে। একজনের, ধরো স্বামী স্ত্রীর ঘটনা বলছি, হ্যাঁ, এখানে 2 থেকে 3 রকমের স্বামী স্ত্রী রয়েছে, তিনজনেরই ধরে নাও ছেলেরাই তো বদনাম, তো একটুখানি ছেলেদেরই বদনাম করি, যে ছেলেরা পালিয়ে যায় বা অন্য মেয়ের সঙ্গে জড়িত হয়। ওই অন্য মেয়েটাও মেয়ে না ভেবে নাও। কিন্তু এখন তো আমাদের কাছে যে আপনার জন্য যে ফোনগুলো আসে না, মানে বিশেষ করে আমার কাছে যে মেসেজগুলো আসে, সব ছেলেদের আসে, আর সবাই বলে আমার বউ চলে গেছে। আরে ব্যাপারটা বোঝে, একটা ছেলে কার সঙ্গে প্রেম করছে? মেয়ের সাথে। তো কারণ না কারণ মেয়েরা প্রেম করে না, ছেলেরাই করে। সেটাই। তো সেই ক্ষেত্রে যদি আমরা 3টে বা 4টে ফ্যামিলিকে ধরি, তো একটা ফ্যামিলির স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হচ্ছে, ধরে নাও শাশুড়ি বা তাদের চেনা পরিচিত লোক তন্ত্র ক্রিয়া করে তাদের মধ্যে অশান্তি সৃষ্টি করেছে এবং ছাড়াছাড়ি করার চেষ্টা করছে, যেটা বিদ্বেষণ, বিচ্ছেদন, উচাটন, বৈভবকরণ, এই ধরনের তন্ত্র ক্রিয়া করে। আর একজনের স্বামী অন্য কোনো মহিলার পাল্লায় পড়েছে, এমনি প্লেন পড়েছে, সেখানে আর এক ধরনের ব্যাপার। আর একজনের স্বামী অন্য মহিলার পাল্লায় পড়েছে, কিন্তু সেই মহিলা তাকে বশীকরণ করছে। আচ্ছা। আবার আর একজনের স্বামী অন্য মহিলার পাল্লায় পড়েছে তার গ্রহগত অবস্থানের জন্য। গ্রহগত অবস্থানের জন্য ধরে নাও, যেরকম আমরা মাঙ্গলিককে বলি বারবার, যে মাঙ্গলিক থাকলে ভাই বিবাহ নিয়ে একটা সমস্যা তৈরি হবে, বৈবাহিক জীবনে অশান্তি,
হুম। বিবাহ বিচ্ছেদের মতন যোগও আসতে পারে যদি আর কিছু সাবযোগ তার সঙ্গে অ্যাড হয়ে যায়। হুম। তো মাঙ্গলিক মানে বিবাহে বাধা, বৈবাহিক জীবনে অশান্তি, হুম। বিবাহ নিয়ে সমস্যা বা এই জিনিসগুলো তৈরি হয়। হুম। বা শুক্র যদি কোথাও গ্রহণযোগে বসে থাকে বা শুক্র শনির সাথে বসে থাকে তাহলেও তার সম্পর্কের জায়গা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। বা শুক্র যদি তোমার অন্য কোনো বাজে ভাবে থাকে বা বাজে নক্ষত্রে থাকে, হুম। তো সেই জায়গায় বা সপ্তমে যদি শনি থাকে, সাংসারিক মনো উচাটন যোগ যেরকম থাকে, তো আচ্ছা। সেটার জন্য হয়। হুম। আবার বাস্তু দোষের জন্য হয়। তো পুরো ঘটনাটা তুমি যখন শুনবে হুম। তখন ঠিক করতে পারবে যে এটা কোন জায়গা থেকে এলো, কোন কারণে হয়েছে? কোন কারণে হলো। হুম। সেই কারণ অনুসারে তোমাকে তার প্রতিকার করতে হবে। যারা কেউ তন্ত্রক্রিয়ার দ্বারা ক্ষতি হয়ে যদি বিচ্ছেদের জায়গা যায়, তাহলে তুমি প্লেন বশীকরণ করলে এটার রেজাল্ট বেরোবে না। আচ্ছা, তা তাহলে সেক্ষেত্রে কি আমাকে করতে হবে? তখন ভেবে নিতে হলো ভাই আগে ক্ষতি কাটাও, তারপর আচ্ছা। বশীকরণ করো। আচ্ছা। হয়ে গেল। হুম। কারুর স্বামী স্ত্রীকে ছেড়ে চলেই গেছে, হুম। বা প্রেমিক বা প্রেমিকা হুম। ছেড়ে চলে গেছে, হুম। তাহলে কি এখানে বশীকরণ করলে কাজ হবে? না, ও প্রথমে তো ওকে ডাকতে হবে, আকর্ষণ করতে হবে। আকর্ষণ করতে হবে। আকর্ষণ করতে হবে। তাহলে আমাকে আগে পুরো ঘটনা শুনতে হবে। এবার দেখবে যখন কেউ কাউকে ছেড়ে যায়, তো আমার হুম। প্রশ্ন পুরো ঘটনাটা শোনার মধ্যে থাকে যে যাওয়ার আগে কোনো অশান্তি হয়েছিল কিনা। হুম। এবার দেখবে অনেকের পিঠে থালা লাগে, হুম। তার মানে কেউ তন্ত্রক্রিয়া করে তাকে সম্পর্কটা বিচ্ছেদ করে দিয়েছে, সে ছেড়ে চলে গেছে। হুম। তো এই ঘটনাগুলো তোমাকে আগে শুনে তারপর বের করতে হয় যে সমস্যাগুলো কি। হুম। সেই অনুসারে তুমি কোন বশীকরণ করবে, বা শুধু বশীকরণ করবে কিনা, বা আকর্ষণ বশীকরণ করবে কিনা, হুম। বা আকর্ষণ মোহন বশীকরণ করবে কিনা, আচ্ছা, সেটা তুমি। আকর্ষণ মোহনটা কি আলাদা? আকর্ষণ ক্রিয়া আলাদা, মোহন ক্রিয়া আলাদা, আচ্ছা। আর বশীকরণ ক্রিয়া আলাদা। আচ্ছা। তিনটেই পার্ট একই জিনিসের উপর। রেজাল্ট আকর্ষণ ক্রিয়াতে যখন রেজাল্ট বেরোয় ভাবে বশীকরণ হয়ে গেছে, আচ্ছা। রেজাল্ট একই, যে আমার প্রিয়জনকে আমার কাছে ফিরিয়ে এনে দাও। হুম। সেটার জন্য তুমি কি কি পথ অবলম্বন করতে পারো। যেরকম ধরো তোমার প্রিয়জন তোমায় ছেড়ে অন্য কারোর সঙ্গে রয়েছে, হুম। ধরে নাও, হুম। তাহলে তুমি কি কি করলে তোমার কাছে সে ফিরে আসতে পারে, হুম। সেটা তোমাকে ভাবতে হবে। হুম। আর কেন গেছে, হুম। কেন গেছে জায়গাটাকে ঠিক করো। হুম। আর ধরো সে ছেড়ে অন্য কারোর সঙ্গে আছে, তাহলে বিচ্ছেদ করাও ওর সঙ্গে, হুম। বশীকরণ করাও এর সঙ্গে, হুম। এ ফিরে আসবে। তার মানে তোমাকে আকর্ষণ করতে হবে আর ওখানে বিচ্ছেদ বৈভবকরণ করতে হবে। হুম। মানে এটা বৈভবকরণের আগে বিচ্ছেদ করাও মানে অশান্তি লাগাও, লাগিয়ে বৈভবকরণ করে দাও। আচ্ছা। তাহলে যেই অশান্তি হবে আর বৈভবকরণ একই সঙ্গে ঢুকবে, তখন ওর প্রতি আর মনটা বসবে না। বৈভবকরণটা কি? বৈভবকরণ হচ্ছে তোমার ওপর আর আমার টান নেই। আচ্ছা, মানে ভুলিয়ে দেওয়া যেটাকে বলে। হ্যাঁ, আচ্ছা। বৈভবকরণ হচ্ছে মনো উচাটন ক্রিয়া। আচ্ছা, এর থেকে ওরকে মনো উচাটন করে দাও। মন থেকে বার করে দেওয়া। যখন মনের ভিতর টান থাকবে না, তখন তুমি অনায়াসে তাকে টানতে পারবে। হুম। তাহলে আগে কি করো, বিদ্বেষ করো, এদের মধ্যে ঝগড়া বাঁধাও, তেতো করো, তারপর বৈভব করো, হুম। করো, তার সঙ্গে একে আকর্ষণ করে নিয়ে আসো। হুম। তো এগুলো নির্ভর করে হচ্ছে আমি শুনবো তার কথাটা, হুম। কেস হিস্ট্রি পুরো যখন আমি শুনবো, হুম। তখন আমি কিভাবে কাজ করব তার চক আউট তৈরি হয় আচ্ছা, মানে প্রত্যেকটার ক্ষেত্রে এরকম আলাদা ভাবেই। আলাদা। তাই তোমাকে প্রত্যেকটাই শুনতে হবে পুরো ঘটনা। শোনার সাথে সাথে প্রয়োজন হলে হরোস্কোপ দেখো। হুম। যখন যজমান তোমার সামনে আসছে, যখন আমার সামনে আসছে, আমি যজমান কি দেখতে পাচ্ছি, যজমানের ভাইব্রেশনটাকে বলছি। হুম। যজমান কোন টাইমে গেল সেই অনুসারে হোরা কি আছে, আচ্ছা। হোরা কি চলছে, আর ভাইব্রেশন কি আছে, হুম। তিনি কি বলছেন, তিনি কতটা আমার দিকে তাকিয়ে বলছেন, হুম। এই ইমপ্রেশনেও কিন্তু তুমি বুঝতে পারবে এ সত্যি বলছে না মিথ্যা বলছে। একদম। অনেকে এইটা আমি শুনেছি যে চোখে চোখ রেখে যারা কথা বলে না তারা সত্যি কথা বলতে তার পারে থেকে না। 10 মাইল দূরে থাকো। হুম। তো তোমাকে বুঝতে হবে যে তুমি যার কাজ করছো সে তোমাকে কতটা সঠিক বলছে। সঠিক বলছে। তার হরোস্কোপ দেখো, তার ছবি, মানে যাকে বশীকরণ করছো তার ছবি, সে যদি অন্য কারুর কাছে চলে যায়, তার ছবিতে তুমি অ্যানালাইজ করো যে প্রবলেম কি, কোনো কিছু আছে, কোনো তন্ত্রক্রিয়ার ভাইব্রেশন কি তুমি বুঝতে পারছো। হুম। তো এই কেসগুলো পুরো শুনে তারপর তোমাকে পরীক্ষা নিরীক্ষা করে তারপর তোমাকে ঠিক করতে হয় হুম। যে কোন ধরনের ক্রিয়া আমি এখানে করব।
ছবির উপরও তো দেখি সেই লেবু লেবু ধরলে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরার ব্যাপার, অর্থাৎ ঘোরার পজিটিভ ব্যাপার ঊর্জা আর নেগেটিভ ঊর্জা। সেটাই। অনেকে অনেক কিছু বলতে পারে, হাতের বিট লেবু ঘুরবে, আরে লেবুটা হাতের বিটে কি করে ঘুরবে রে ভাই? ঘুরবে কি করে সেটা? আপনি তো আমি বলছে তো এখানে ছোট্ট মৃদু স্পন্দন হয়, তাতে লেবু উল্টো ঘোরে, লেবু সিধে ঘোরে। মামার বাড়ি। না, যদি ঘোরে তো উল্টোটা ঘুরবে এটা কিভাবে? লেবু তোমার এই স্পন্দনের সাথে হুম। লেবু নড়তে পারে, ঘুরতে পারে না। ঘুরতে পারে না, এক্স্যাক্টলি। যদি আমি আমার স্পন্দনটাকে ধরি তাহলে সেটাতে জার্ক হবে, চলো ধরে নিলাম জার্ক, জার্কেতে সে নড়বে, দুলবে, বাট ঘুরবে না ভাই। একদম। এখন অনেক শিক্ষিত মানুষ হয়ে গেছে, আমি তো অশিক্ষিত মানুষ, আমি তো কিছু জানি না, শিখিনি বা তন্ত্রের সাধনা করিনি, কিন্তু করব কি, তাদেরটা শুনতে হয়, কারণ তারা সব থেকে বেশি শিক্ষিত, তাদের কাছ থেকে জানতে হয়। আমি ঝক মেরে 35 বছর কাটিয়েছি, আমার ঝক মেরে আমার বাবা এত বছর কাটিয়ে চলে গেলেন, তার বাবা ঝক মেরে এত বছর কাটিয়ে তারা চলে গেছেন তন্ত্রের সঙ্গে। আমাদের এই কিছু বংশ, বলার আমাদের নেই। ওই বংশের লোক সবাই ঝক মেরে তন্ত্র সাধনা কিছু করেছে, এ তো বলার কিছু নেই। নেই, এমনি এরা কালো কাপড় লাল কাপড় পরে নেবো, ব্যাস হয়ে গেল, দিনরাত যা ইচ্ছা বকে দেবো। শুনতে হয় মানুষের, কিন্তু এইভাবে হয় না, ওই ধরতে হয়, ওটাতে এনার্জি ও ক্যাচ করে। লেবু খুব তাড়াতাড়ি এনার্জি ক্যাচ করে, লঙ্কা খুব তাড়াতাড়ি এনার্জি ক্যাচ করে। লঙ্কা? হ্যাঁ, শুকনো লঙ্কা? শুকনো লঙ্কা। আচ্ছা। তারপর হচ্ছে হলুদ, খুব তাড়াতাড়ি ওই এনার্জি ক্যাচ শুকনো করে, গাঁট যেটা থাকে। অনেক তাড়াতাড়ি ক্যাচ করে। এদের দিয়ে তুমি এই ধরনের জিনিসকে বিচার করতে পারো। দেখবে এখানে অনেকে হলুদ ঘোরায় আগুনে দেয়, লঙ্কা ঘোরায় আগুনে দেয়, সর্ষে, সর্ষেকে তো তুমি এটা করতে পারবে না, পোটলা করে করলে তুমি আবার পাবে। সেটাকে যদি তুমি পোটলা করে বেঁধে করো তাহলে তুমি আবার এখান থেকে দেখতে পাবে। হলুদের গুঁড়ো, হলুদের পোটলা করো, করে করো, পাবে। তো এইভাবে তোমাকে আগে দেখে নিতে হবে, বিচার করে। এটা তোমার উপর নির্ভর, মানে আমার উপর নির্ভর করে। আমি এটার বিচার করি, বিচার করার পর ঠিক করে নিই, তখন আমি আমার স্লিপের পিছনে লিখি যে আমি এই কাজটা, এই কাজ করব। আচ্ছা। এবার সে কাজ ধরালে তখন আমি ওটা দেখে নিই, দেখে নিয়ে ওই ধরনের কাজ করা হয়। ডিটেলস লিখে রাখতে হয় যে আমি কি করব, আমি কোন পদ্ধতি, মানে পুরো ঘটনাটা শোনার পর, বিচার করার পর আমি কোন ধরনের বশীকরণ করব সেটা, বা কোন ধরনের ক্রিয়া করব, শুধু বশীকরণ নয়, কোন ধরনের ক্রিয়া করব, তারপরে বিচার করি। এখানে সেই জন্য তুমি কোনোভাবেই আমারটা একটু করে দিন, অনেকে প্রশ্ন করে, বলে আমার বশীকরণটা করতে কত লাগবে, প্যাকেজ সিস্টেম বা প্যাকেট সিস্টেম হয় না, এখানে বিচার করার ব্যাপার থাকে। সেটা। আচ্ছা মহারাজ, তাহলে এই আজকাল দেখেছি ফেসবুক বলুন, ইউটিউব বলুন, অনলাইনে কাজ হয়, ঠিক আছে? আপনি মানে এই যে আপনি ক্রিয়াগুলো করেন, সেখানে কি যজমানকে উপস্থিত থাকতেও হয় নাকি অনলাইনে কাজ করা সম্ভব? হ্যাঁ, অনলাইনে কাজ করা সম্ভব তো। সম্ভব? হ্যাঁ, পকেট আচ্ছা। মারলেই অনলাইন কাজ করা যাবে। হ্যাঁ? হ্যাঁ, ওই যে কিছু মানুষ যেরকম অনলাইনে আমাকে হিদায়ত দেয়, কিরকম? এইভাবে কাজ হয়, ওইভাবে লেবু নড়ে, ওইভাবে ওই হয়, আঠা ও লাগানো আচ্ছা। আছে, তো এরা বাবা না, আমরা ছাবা, ওরা বাবা। আমরা ঝক মেরেছি, বাজে কথা বলতে পারবো না, শিষ্যরা থাকলে, এমনি থাকলে হয়তো দু চারটে গালাগালি দিতাম। ওরা আটি বেঁধেছে বসে, আমরা তো আটি বেঁধেছি, ওরা অনেক গাছ বানিয়েছে। তো অনলাইনে এরকম মানুষের দ্বারাই অসম্ভব। আর আরেকটা কিছু মানুষ আছে তাদের দ্বারা সম্ভব, যারা হচ্ছে কুড়ে, আচ্ছা। নিজের সমস্যার সমাধানের জন্য নিজের কাছে সময় নেই, হ্যাঁ সেটাই, মানে যজমানকে কি আমি আপনার ক্ষেত্রে দেখেছি, মানে আমি যতদিন তাদের ধরে জন্য আছি অনলাইনে কাজ হয়, হওয়ার পর বলে তান্ত্রিকরা মিথ্যে। আর এই অনলাইনে কাজ হয়, এই ঘটনাতেই কিন্তু মজার বিষয়, আমার এতগুলো ফেক প্রোফাইল তৈরি হয়ে গেছে মার্কেটে। হ্যাঁ সেটা তো এটা তো এই পাবলিক গুলোর জন্যই। একদম। আদতে তো অনলাইনে কোনো কাজ হয় না। না। যদি অনলাইনে কাজ হয় তাহলে সেই মানুষগুলোকে একটা ছোট্ট ক্রিয়া বলি, বাবা তোমরা করো। বাড়িতে যে লক্ষ্মী পুজো ঘটা করে বউ দেয়, মা দেয়, ঠাকুর মশাইকে নিয়ে টানাটানি পড়ে, সরস্বতী পুজোতে টানাটানি পড়ে, ঠাকুর মশাইকে দক্ষিণা দিয়ে বলবেন আপনার বাড়িতে করে দিন। ঠাকুর মশাইয়ের অসুবিধা নেই, একসঙ্গে 100 জনের কাজ ধরে নিয়ে ওইখানেই বসেই করে দিতে পারবে, যজমানকে আর থাকতে হবে না। হ্যাঁ এটা তো একদম ফ্যাক্ট কথা,
যে পুজো যখন আমরা করি তখন তো ঠাকুর মশাই পিছনে দৌড়াই, আমার বাড়ির লক্ষ্মী পুজোটা আগে করুন, উপোস আছি, আমাদের বাড়িতে আগে কিসের অঞ্জলি জন্য? দেবেন, সরস্বতী পুজো যজমান করুন। ওখানে বসবে কেন? তাহলে এই ক্ষেত্রে তাহলে বসবে না কেন? যজমানের সংকল্পটা হবে কেন? এক্স্যাক্টলি, তো লজিক। ক্রিয়া করার জন্য যজমানকে তার স্থানেতে বসতে হবে। আচ্ছা, বিশেষ আসন যে ব্যবহার করা হয় একে বলা হয় বিশেষ আসন। হুম, মূলাসন, হুম, মূলাসনে সাধক বসবে, আচ্ছা, মানে আপনি মহাসন হুম, আর বিশেষ আসন, এই তিনটে আসন ব্যবহার হয়। আচ্ছা, মূলাসন, মহাসন, হুম, বিশেষ আসন। আচ্ছা, মূলাসনে সাধক যিনি ক্রিয়া করছেন তিনি বসবেন। হুম, মহাসন, হুম, এখানে গুরুদেব বসবেন। হুম, গুরুদেব দুভাবে বসতে পারেন, হুম, পঞ্চভূতেতে গুরুদেব বসতে পারেন, হুম, অর্থাৎ নিরাকারে হুম, আর সাকারে। আচ্ছা, তো আমাদের মতন লোক এখন তো প্রচুর আছেন যারা গুরুদেবের পরিচয় দিতে চান না, হুম, গুরুদেবের মার্কেট হবে, হুম, সেই জন্য নিয়ম তো হচ্ছে গুরুদেব যতক্ষণ না দেহ রাখবেন ততক্ষণ তুমি ক্রিয়ার দুনিয়ায় নামতে পারো না। এক্স্যাক্টলি, কিন্তু কে কি মানবে সেটা তো মানা যায় না। আমি যতদিন আমার গুরুদেব ছিলেন ততদিন আমি ক্রিয়া ধরে ধরে নিয়ে গুরুদেবের কাছে যেতাম। ওখানে গিয়ে করাতেন? গুরুদেব করবে, আমি শিখবো। আমার ধান্দা তো একদম সিম্পল জিনিস, যত কঠিন কাজ আছে খুঁজে বার কর। গুরুদেবকে দিয়ে করাবো, শিখবো। আমার তো ধান্দা ওটাই যে কিভাবে কি প্রয়োগ করেন উনি। কেস হিস্ট্রি আমার শোনা, আমি গুরুদেবকে নিয়ে গেছি কাজ, গুরুদেব পুরো শুনছেন, আমি তো ওখানেই বসে আছি। পুরোটা শুনে এবার কোন পদ্ধতিগুলো অবলম্বন করছে গুরুদেব তুমি বসে বসে দেখো। সেক্ষেত্রে কি যজমানকে গুরুদেবের কাছে নিয়ে যান? একদম সিধে সাপটা, আমার কোনো দায়িত্ব নেই, আচ্ছা, আমার কাজ ধরে নিয়ে গুরুদেবের কাছে যাওয়া। আচ্ছা, এবার বিষয় হচ্ছে গুরুদেবের রোজগার হবে, হোক গিয়ে তাতে, হুম, কিন্তু আমার শেখাটা হবে। শিক্ষাটা হবে, এক্স্যাক্টলি। এই যে ঘটনাগুলো শুনে হুম, তারপর কোন কাজটা করতে হবে হুম, সেটা কিন্তু আমি এইভাবেই শিখেছি। হুম, মোনামুনি দিয়ে বশীকরণ, হুম, সেইখানেতে ছটফটি দিয়ে গুরুদেব আমার বশীকরণ করে দেখিয়েছেন। কি দিয়ে? ছটফটি দিয়ে, সেটা কি জিনিস? তন্ত্রের একটা বিশেষ জিনিস আচ্ছা, ছটফটি। মোনামুনির মতোই। মোনামুনি, টোনাটুনি, মন্নয়নী, রাজমণি, মনকারিণী, মনবুলিনী, চোকাচুকি, জোকাচুকি, এরকম নানা রকমের মধ্যে ছটফটি ক্রিয়া, যেটা আমরা বিদ্বেষণের ক্ষেত্রে ব্যবহার করি। ওটা দিয়ে বসে উনি করতে ওটা হবে? দিয়ে, আমি যে এটা তো বিদ্বেষণের জন্য, বলে হইব, এটা দিয়ে হইব, তুমি বোঝো না। পরে বুঝলাম যে এটা বিদ্বেষণ বশীকরণ হচ্ছে। আচ্ছা, কিছুক্ষণ আগে যেটা বললাম যে ওকে হ্যাঁ, ছাড়িয়ে দিয়ে এখানে আকর্ষণ করবো, একে এটা আকর্ষণ তো করছে। বিদ্বেষণ বশীকরণ। একদম, একদম, একদম। যখন আমি অন্য বশীকরণে তাকে আমি টোনাটুনির ব্যবহার করতে দেখলাম, চোকাচুকির ব্যবহার করছি, মোড়ামুড়ি মতামতির ব্যবহার, তাহলে আজকে এইটা করবেন না, ওই এইটা দিয়ে এইটা এটা বুঝবা, পরে বুঝবা। তারপরেই জেনারেলি তো উনি সবাইকে গালাগালি দিত, আমাকে খুব একটা গালাগালির ব্যাপার না, আগে বোঝো কোন কাজের জন্য কি হইব। তখন উনি একসময় আমাকে বোঝালেন যে এই যে ঘটনাগুলো শুনছো তুমি, হুম, ঘটনাগুলোকে মাথায় রাখো, হুম, তার সাথে আমি কোন জিনিসটা দিচ্ছি সেটা দেখো। এবার তোমাকে আবার হিসেব করতে হবে যে আমি কোন দেবদেবীকে ঢোকাবো। সেটারও এখানে একটা শুধু ব্যাপার আছে। সামগ্রী বা ক্রিয়া দিলে হবে না, আচ্ছা, তার সঙ্গে কোন দেবদেবীর প্রয়োগ হবে বা কোন প্রেতের প্রয়োগ হবে সেটা নির্ভর করবে পুরো কেস হিস্ট্রির ওপরে। সেটা কেন? তার কারণ যদি ধরে নাও সপ্তমের শনি বসে আছে, হুম, এবার সপ্তমের শনি দিয়ে আমি যদি শনির ওপরে ক্রিয়া বা দক্ষিণা কালীর ওপরে ক্রিয়া করি, ওর ক্রিয়া লাগবেই না সম্পর্কে জড়ার জায়গায় বা সাংসারিক জীবন জড়ার জায়গায়। যেহেতু সপ্তমে আছে শনি। সপ্তমে শনি বসে আছে, আচ্ছা, ওকে দক্ষিণা কালী আর শনি দুনিয়া থেকেই বাদ দিয়ে দিতে হবে। তাহলে সেক্ষেত্রে কোথায় যাবে? মানে কি করতে হবে বলা যাবে না? তখন আর একটা দেখতে হবে যে ভাই ওকে কোন জিনিসটা দিলে ওর উন্নতি হবে, সেইখান থেকে তোমাকে সেটা দিতে হবে। সেইখানে যে শনিকে, তখন এই যে শনি বসে আছে, বা আমরা ধরে নিলাম শনি বসে আছে, তো একে আমরা যদি দেবদেবীর হিসেবে যাই তাহলে দক্ষিণা কালী, দক্ষিণা কালীকে দিয়ে আমরা ক্রিয়া করব, অবশ্যই তার সম্পর্কের জায়গায় আমরা ক্রিয়া করব, কিন্তু দক্ষিণা কালীকে শান্তিকরণ ক্রিয়া করব। শান্তিকরণ। রেজাল্ট বার করতে গিয়ে আমাকে দক্ষিণা কালী শান্তিকরণ ক্রিয়া করতে হবে। আচ্ছা, শান্তিকরণ ক্রিয়া করলে তবে গিয়ে হবে। শান্তিকরণ ক্রিয়া মানে কি মাকে শান্ত করা? একদম, তুমি এক যে উত্তপ্ত হয়ে সম্পর্কটা ভেঙেছো, হুম,
তুমি ঠান্ডা হও, তুমি রেগো না, তুমি ঠান্ডা হয়ে থাকো চুপটি করে বসে। আচ্ছা, মাকে সন্তুষ্ট করা আর কি। আচ্ছা। তো তোমাকে বুঝতে হবে যে কোন ক্রিয়াটা করব, আর সেই ক্রিয়াটার জন্য যজমানকে থাকতে হবে। তার কারণ হচ্ছে, যখন আমি মূলাসনে বসবো, হুম। বিশেষ আসনে আমার ও বসলো, আর মহা আসনে আমার গুরুদেব বসলো, হুম। তো এবার বিশেষ আসনে যজমান যখন বসছে, এই হুম। যজমান কিন্তু আমাকে ছুঁয়ে থাকবে। আচ্ছা। যজমান যখন আমাকে ছুঁয়ে থাকবে, এবার আমি তার নাম গোত্রে সংকল্প করব, তোমার নাম কি, গোত্র কি, হুম। এবার তোমার কাজ। তো আমি যখন তার সংকল্প করছি যে এই নাম এই গোত্রে এই ক্রিয়া হবে, মা আমি এই মন্ত্র প্রয়োগ করছি, হুম। একে ডাকছি, তুমি সাক্ষী। হুম। আমি একে ডাকছি এর হুম। এই সমাধানের জন্য, তাতে তুমি সাক্ষী। হুম। হয়ে গেল। হুম। মায়ের কাছে এর সংকল্প হলো, তখন কে আছে, যজমান আমাকে ধরে বসে আছে, তার মানে স্ট্রেট যজমানের সঙ্গে কানেকশন হলো। কানেকশন হচ্ছে। এবার আমি আহুতি দিচ্ছি, হুম। আহুতি হয়ে গেল। আহুতি কিসে দিচ্ছি, সামগ্রীতে, নিজের বিশেষ মন্ত্রে, হুম। কমপ্লিট। হুম। এবার যজমানের হাতে আহুতির জন্য দেওয়া হলো। হুম। যজমান তার নাম গোত্র মনের ইচ্ছে বলে আহুতিটা দেবে, সে মন্ত্রের অধিকারী নয়, তাই সে মন্ত্র বলতে পারবে না। না, এটা আমি দেখেছি, আমি যখন আপনার যজ্ঞতে আসি, অমাবস্যার যজ্ঞ আমি লাইভও করি আমাদের চ্যানেলে, তখন দেখেছি যে আহ, যে যজমানরা আসে এক এক করে আসে, কাঠ দেয়, কাঠের মধ্যে তাদের কিছু কাঠের মধ্যে তার লেখা থাকে, লেখা মনের থাকবে। ইচ্ছা লেখা তার থাকে। কারণ হচ্ছে, একই অগ্নিতে তুমি হুম। যখন বারবার বিভিন্ন যজমান পরিবর্তন হচ্ছে, তখন ওই কাঠ দেব দেবী, উপদেব উপদেবী, অপদেব অপদেবী, এদের পরিবর্তন ঘটে। হুম। অবশ্যই। তুমি ওকে সরাচ্ছ, আমার একটা কাজ হচ্ছে, আর আমার অন্য একজনকে একজনের দিচ্ছ। কাজ হচ্ছে, তো সেটা আমি দেখেছি যে কার্ড দিচ্ছে আর আপনাকে ছুঁয়ে থাকে, আপনি প্রথমে আগে ওটাও আহুতি একটা দেন। চালান ক্রিয়া, কিন্তু ওই কাঠের মধ্যে যে লেখা হয় সেটা একটা হ্যাঁ। চালান ক্রিয়া, আচ্ছা, চিঠি লেখার মতন। মানে ঠাকুরকে চিঠি দেওয়া, ঈশ্বরকে চিঠি দেওয়া। আমি যখন ছোট ছিলাম, তো আমার বাবা তো সুলেমানি তন্ত্রের সঙ্গেও যুক্ত ছিলেন। তো হুম। ইকবাল চা বলে একজন ছিল বাবার বন্ধু, তো বাবা সাইলানি, পীর পেগম্বর, পীর ও পেগম্বর, ঠিক আছে। তো বাবা সাইলানির কাছে এই পরীক্ষার সময় চিঠি লিখে পাঠানো হতো, বা কোনো কিছু প্রয়োজন হলে চিঠি লিখে, তিনি কিন্তু নেই, হুম। তার কাছে চিঠি লিখে পাঠানো হতো। তো ওই ইকবাল চা যেতেন, তো বাঘ আসতো, বাঘকে দিয়ে দেওয়া হতো, তিনি নিয়ে যেতেন। আচ্ছা, কোথায় সেটা? আছে। বাঘ আসতো? সত্যি সত্যি বাঘ হ্যাঁ, আসতো? সত্যি সত্যি বাঘ আসতো, তাকে দেওয়া হয়, সে নিয়ে যায়। এখনো যেরকম মেন কামাখ্যা, হ্যাঁ, মানে ওখানে মেন তো বলেছেন। কামাখ্যা, এই কামাখ্যা না, কিন্তু এই হুম। ঢপলিং এর কামাখ্যা না, মায়ং উপজাতির কাছে যে ব্যাপারটা, সেইটা যাকে আমরা ভাবি, সেখানেতে হয় আসবে, আর না হলে বাঘ আসবে। অ্যাকচুয়ালি এরা রূপধারী, এরা কিন্তু ওই হিংস্র বাঘ এরা নয়, হুম। এরা রূপধারী। তো এদের কাছে ওই কিন্তু তাও পত্র দেওয়া আমরা হয়। জানছি হিংস্র নয়, কিন্তু ভয় তো তারা লাগবে। সেই মাপের লোক, এটা তোমাকে বুঝতে হ্যাঁ। হবে। আমি যেরকম কামাখ্যায় যাওয়ার জন্য পেয়েছিলাম, হুম। 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 আমি সেই মাপের কি মাপের না পরের বিষয়, হুম। কিন্তু আমার কাছে আমন্ত্রণ পত্র এসেছিল, তুমি আসো। হুম। তো আমি আসো শব্দটা যখন আছে, তখন আমি যদি যেতাম, তারা জেনে যেত। হুম। আমি যাইনি, তারা সেটাও জেনে যায়। হুম। তবেই আমার মাথার কাছে এসে সেই পত্র পড়েছিল। হুম। যে পত্রটা পুরোটাই আলাদা। আজকে হ্যারি পটার নিয়ে এত লাফালাফি হয়, হ্যারি পটার দেখবে, আর কামাখ্যার যারা বড় সাধক আছেন, সঠিক কামাখ্যার সাধক, তারা বলবেন হ্যারি পটার আর কামাখ্যা এক। হ্যারি পটার সাথে ইংলিশ সিনেমাটাকে দেখে নিও, ওর হ্যাঁ, যতগুলো পার্ট আছে, ওদের ওটাতেও যা যা ছিল। জিনিস দেখায়, হ্যাঁ, 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 কামাখ্যার হ্যাঁ। গল্প তাই। আচ্ছা, আমরা তো অ্যানিমি টাইপের দেখতে থাকি, ওরকমই মনে হয়। ওটা একদম হ্যারি পটারে যেরকম ওড়ে, হ্যাঁ। সেরকম কামাখ্যার ওড়ে। আচ্ছা। ওরা উড়ে উড়ে গাছের গুড়িতে উড়ে করেই যায়। তো যজমানকে তার নিজের কাজেতে বসতেই হয়। যজমান যদি তার নিজের কাজেতে না বসে, তাহলে যজমানের ক্রিয়া হয় না। এবার সারা জীবন সারাক্ষণই কি যজমান বসতে পারবে? ধরো পারলো না, সেখানে ব্যতিক্রম হচ্ছে যজমানে ব্যবহার করা কাপড়, ছবি দিয়ে পুতুল বানিয়ে সেইখানেতে বসানো হয়। যেরকম স্বর্ণ সীতা, আমাদের এই ব্ল্যাক ম্যাজিকের একটা পার্ট রামায়ণে তোমরা
দেখেছো রামায়ণে তো প্রচুর পরিমাণে ব্ল্যাক ম্যাজিকের ব্যবহার হয়েছে, হুম হুম যেখানে অশ্বমেধ যজ্ঞের সময় স্বর্ণসীতাকে বসানো হয়েছিল। হুম। কিসের জন্য? সস্ত্রীক ছিলেন, তাহলে স্ত্রী নেই, তাহলে কি বসবে? স্বর্ণের পুতুল বসাও, তাহলেও সস্ত্রীক হবে। তখন তো পুতুল তন্ত্র তখনও হয়েছে। আরে পড়ে দেখো না রে অশ্বমেধ সেটাই। যজ্ঞের গল্প। রাম যখন বসেন সস্ত্রীক বসতে হবে অশ্বমেধ যজ্ঞে, তো রামের তো স্ত্রী তখন নেই, হুম। তাহলে তার বদলে স্বর্ণের সীতা বসলো, কিসের জন্য বসলো ভাই স্বর্ণের সীতা? সেটাই। নেই তো, তাহলে বিধান আছে। হুম। সেখানেও পুতুলের ব্যবহার করা হয়েছে, করা। এখানেও পুতুলের ব্যবহার করা, কিন্তু সব সময়ের জন্য নয়, সেটা সাবস্টিটিউট কখনো কখনো যজমান ক্রিয়াতে উপস্থিত থাকবেন। তাহলে সেই যে বলছিলাম যেটা মহারাজ, যে এই যে আহুতিটা আপনাকে ছুঁয়ে থাকে, আহুতিটা দেয়, এটার ব্যাপারটা কি, মানে কিসের জন্য দেয় আহুতিটা? দেখো যজমান মন্ত্র উচ্চারণ করতে পারবে না, তার কারণ করতে তিনি পারবে না। মন্ত্রের অধিকারী নন। আমি আচ্ছা। যে মন্ত্রের সিদ্ধি লাভ করেছি, অর্থাৎ যে শক্তির সিদ্ধি লাভ আমি করেছি, হুম তার মন্ত্রকে আমি প্রয়োগ করব, এটাই স্বাভাবিক। কারণ আগে মহাশক্তির সিদ্ধি লাভ করতে হয়, হুম। তারপর তার মন্ত্রের সিদ্ধি লাভ করতে হয়। আচ্ছা। লোকে তো এখন মন্ত্রের সিদ্ধি লাভ করে, মহাশক্তির সিদ্ধি লাভের ধারে পাশে যায় না, যেটা নিয়মই না। মন্ত্রের সিদ্ধি লাভ করা। আগে স্কুলে ভর্তি হও, তারপর না তুমি ক্লাসের বই নিয়ে যাবে। তুমি আগে বই খাতা নিয়ে গেলে স্কুলে ভর্তি হলে না, রাস্তায় না, ব্যাগ এখন কাঁধে নিয়ে ঘুরে বেড়ালে তুমি বললে যে আমি শুনেছি স্কুলে ওই পড়ি। নানা রকম পডকাস্ট গুলোতে শুনি এতবার মন্ত্র জপ করলে মন্ত্রটা সিদ্ধ হয়ে যাবে, এই আরে সরি, সিদ্ধ হয়ে যাবে। তুমি কি বলছি ব্যাপারটা বোঝো। তুমি জামা প্যান্ট পরলে, বই খাতা নিলে, ব্যাগ পিঠে লাগালে, আর রাস্তায় হেঁটে বেড়ালে, লোক দেখলো তুমি স্কুলে যাচ্ছ, কিন্তু তুমি স্কুলে ভর্তি হওনি। সেটাই। তো আগে মহাশক্তির সিদ্ধি লাভ করতে হয়। যে শক্তি, ধরে নাও আমি কালী মন্ত্রের প্রয়োগ করব, হুম। তো দেবী কালীর আরাধনা করে সিদ্ধি লাভে আসতে হবে। আগে দেবী কালীর সিদ্ধি লাভ না হলে তার কোনো মন্ত্রের প্রয়োগে তুমি সিদ্ধি লাভ করতে পারো করতে না। পারবো না, ঠিক, এটা ঠিক। বুঝতে পেরেছো? তো একদম। সিম্পল ভাবে তোমাকে সেইগুলোর প্রয়োগ তোমাকে আগে করতে হবে। তো সে তো সেটার অধিকারী নয়। না। তো সে যখন সেটার অধিকারী নয়, তাহলে সে মন্ত্র বলবে না, তাহলে কি বলবে সে? সে বলবে আমি মনের অমুক, ইচ্ছা। আমার গোত্র এই, আচ্ছা। অর্থাৎ নিজের পরিচয়, পরিচয়টা বল, আমার এই মনের ইচ্ছে মা, নিজেকে অ্যাড্রেস করবে আগে। আমার এই সমস্যা, আমি হুম। এই সমাধানটা চাই, আমার এই ইচ্ছেটা পূরণ করো। আচ্ছা অর্থাৎ নাম গোত্র মনের ইচ্ছে বলে আহুতি দেবে। আচ্ছা। এবার দেখে নাও, যেরকম ছেলেদের ক্ষেত্রে অসুবিধা হয় না, মেয়েদের ক্ষেত্রে কিছু কিছু সময় অসুবিধা হয়, হুম। তখন কিন্তু আমি তাকে বলি আসতে হবে ভাই। ওই অবস্থাতেই আহুতি দেবে? না, তাহলে? ওই অবস্থায় এসে সে আর দেখবে, কেন আমি যখন আসনে বসি, ভালো করে দেখবে সিঁড়িতে দেখা যায়, সিঁড়ি হুম হুম হুম। তখন সে ওইখানে বসবে। আচ্ছা। যখন আমি আহুতি দেবো, হুম। তার ভাইব্রেশন যেন আমার সঙ্গে টাচ থাকে। টাচ থাকে। আচ্ছা। আমি আহুতি দিচ্ছি আর তুমি মুরগির ঠ্যাং চিবোচ্ছ, হুম। তাহলে ভাই তোমার কাজ হচ্ছে না। আচ্ছা। আমি আহুতি দেবো, তোমার মনও আমার এই আহুতিতে পড়ে থাকতে হবে, হুম। তবেই আমি তোমার মনের যে শক্তিটাকে, অরাটাকে আগুনে ফেলবো, অর্থাৎ মায়ের কাছে নিবেদন করব, হুম। মহাশক্তির কাছে নিবেদন করব, প্রেতের কাছে, ভূতেদের কাছে, পিশাচের কাছে, হাকিনী লাকিনী শাকিনীদের কাছে নিবেদন করব, ডামরির কাছে নিবেদন করব, তিনি গ্রহণ করবেন। তো তার গ্রহণের জন্য তোমার উপস্থিতি 100% থাকতে হবে। হুম। তুমি কোনো কারণে নেই, আলাদা ব্যাপার, কিন্তু তুমি সারাক্ষণ নেই, সেটাতে ভাই কাজ করা যায় না, সেটা মিথ্যে। তাই যজমানকে নিজের কাজে নিজে বসতে হবে, আর নিজের আহুতিটা নিজে দিতে হবে। কারণ নিজের ভাইব্রেশনটা যদি না দেয়, যখন তুমি ধরবে, পামের মধ্যে ধরছো, বলছো, তোমার এর মধ্যে সেই যে জিনিসটা যা দিই আমি, শক্তিটা। সেটা ওর মধ্যে অ্যাটাচ হয়। হুম। এর সঙ্গে ওই অগ্নির তাপ, তুমি যখন আগুনের সামনে বসছো, দেখবে তাপ নিচ্ছ, হুম। ওই তাপেতে তোমার অরাটা ওর সঙ্গে যুক্ত হচ্ছে, হুম। তখন ওটা একটা রাস্তা, পাথ তৈরি হয়, একটা সিঁড়ি, একটা ব্রিজ তৈরি হয়, হুম। যেখান থেকে তুমি ডিরেক্ট তাকে নিবেদন করছো যে নিবেদন। আমাকে এইটা রক্ষা করো। তাই নিজেকে আহুতি দেওয়াটা মাস্ট, নিজেকে আহুতি দেওয়া। একদম। তাহলে এই আহুতিটা যেটা দেওয়া হয়, এটা কি মানে যজমান যে দিচ্ছে আহুতি, সেটা কি একবার দিলেই তার সমস্যার সমাধান হয়ে যায়? একবার দিলে কি করে সমস্যার সমাধান হবে? আবার একবার দিলেও সমস্যার সমাধান হতে পারে। এটা আচ্ছা হবে না এটা নয়, কিন্তু এটা হবেই এটা হতে পারে না। আচ্ছা। যদি কেউ বলে আমি একটা যজ্ঞে দুনিয়া উল্টে দিচ্ছি তোমার প্রত্যেকবার সবার, হুম। তাহলে মিথ্যে।
এটা প্ররোচনায় পা দেবে না। আচ্ছা, একটাতে হয় না। একটাতে হয় না এটা নয়, হুম, সেটা তো ব্যতিক্রমী। মানে একটাতে হওয়াটা ব্যতিক্রমী। একদম। আচ্ছা। একাধিক যোগ্য, তার কারণ প্রথম যোগ্য তোমার হবে সংকল্প। ও আমি আচ্ছা। অমুক, প্রথম আমি কি বলবো, আমি হুম। অশোক সিনহা, হুম। আমার গোত্র এই, হুম। আমি অমুক এই, তার এই ডিটেলস, আমি তার হয়ে তার এই সমস্যার সমাধানের জন্য আমি অমুক অপদেবীকে আহ্বান করছি, মানে এটা আবেদন আমি অমুক জানানো অমুক হলো। অমুক অমুক ক্রিয়া করব, যেটা আমি প্ল্যানিং করেছি আগে, আমি এই আচ্ছা। এই ক্রিয়া করব এই সমাধানের জন্য। আচ্ছা। মা আমার সামনে, আমার আদিষ্ট দেবী, হুম। আদিষ্ট দেব, তোমরা সাক্ষী, হুম। সাক্ষী আমার গুরুদেব, সাক্ষী আমার তন্ত্র শক্তি, আচ্ছা। আমার এই কার্যের সাফল্য দিয়ে আমার যজমানের মনোবাঞ্ছনা পূর্ণ করো। এটা আবেদন জানানো হচ্ছে। সংকল্প বকলমা। আচ্ছা। ও আমাকে তখন ধরে আছে, হুম। এবার আমি তাদের নামের আহুতি দিলাম, হুম। দিয়ে বললাম এবার তুমি জানো তোমার মনের ইচ্ছেটা, আমি তো জানিয়ে দিয়েছি। আর নিজেকে তো জানাতেই হবে, যতই যেই তো বলে এই দিক না কেন। সংকল্পেতে কখনো কখনো বেরিয়ে যায় আলাদা ব্যাপার, হুম। কিন্তু সত্যি কি সবসময় বেরোবে? প্রথমটাতে না বেরোনোটাই বেশি চান্স কম। একদম। একদম। তারপর বিভিন্ন তিথিতে তার বিভিন্ন রকম ক্রিয়াগুলো এগোতে থাকবে, যে এক একটা তিথি তার এক এক সময়ে ক্রিয়া, যে কোনো তিথিতে তো যে কোনো ক্রিয়া হতে পারে না, হুম। তার নির্দিষ্ট সময় আছে, হুম। ক্ষণ আছে, সেই সময় ক্ষণ নক্ষত্র বার এগুলো দেখে তিথি আসবে, সেই তিথি অনুসারে চলবে। যেরকম আমরা কি করি, প্রথম ক্রিয়া করে আমি সবসময় চেষ্টা করি খণ্ডন ক্রিয়া দিয়ে চালু করতে। খণ্ডন ক্রিয়া দিয়ে। খণ্ডন ক্রিয়াতে সকালবেলা আমরা যখন খণ্ডন ক্রিয়া করে, রাত্রিবেলা আমি যখন জোড়া কুসুমের ডিমগুলোকে দিই হুম। প্রেতেদের আহ্বান করে, হুম। তখন সেখান থেকে বোঝা যায় যে এর পরের কাজটা কোন তিথিতে হওয়া উচিত। ও, ওটা থেকে বোঝা যায় এই কাজটা কবে তিথিতে এর আসবে। পরের কাজটা যেটা হবে সেটা কোন তিথিতে করতে হবে। তখন বোঝা যায়। হুম। আচ্ছা, মানে ওটা কি জানানো হয়? তুমি বুঝতে পারবে, মানে এটার সঙ্গে থাকতে থাকতে তুমি বুঝতে পারবে আচ্ছা। যে এটা এই তিথিতে এবার করা যাবে। আচ্ছা। বিভিন্ন রকম তার ইন্ডিকেশন আছে, বিভিন্ন রকম ব্যাপার আছে, সেগুলোতে তুমি বুঝলে যে এটা এটা গুরুমুখী বিদ্যার মধ্যে আচ্ছা। পড়ে। তো এটার যে এইগুলো গ্রহণ করো, কারণ ওই ডিমগুলো সাজিয়ে দেওয়া হয়, হুম। সাজিয়ে দিয়ে এবার নিবেদন শুরু হলো। এবার যে প্রেতকে তুমি আহ্বান করছো, তুমি জানো কোন প্রেতকে আহ্বান করছো, কারণ আমি তো সব প্রেতকে আহ্বান করব না, খণ্ডন ক্রিয়ার জন্য যিনি আছেন তাকেই আমি ডেকে আনবো। আচ্ছা, সবার জন্য আলাদা আলাদা প্রেত আছে। তো এবার আমি তাকেই ডেকে আনবো। হুম। সে ওটা যখন গ্রহণ করবে, ডিম যখন পচবে, হুম। তখন তুমি, ডিম ফাটবে, হুম। ডিম পচবে, তখন তুমি বুঝবে যে এবার কোন তিথিতে আসবে, পরেরটার সংযোগ কোন তিথিতে হবে। তাহলে এই আচ্ছা। পরেরটার সংযোগ যে তিথিতে হবে তার সাইমেন্টেনিয়াসলি তুমি তিথিগুলো জানো, হুম। হুম। কারণ গুরুদেব তোমাকে শিখিয়েছেন। হুম। এবার যজমান যখন পরে ফোন করে তখন তাকে বলা হয় যে অমুক সময় এবার এই তোমার পরের তিথিতে কাজ, এসো, পরের কাজে পরের এসো। কাজ তোমার এই তিথিতে হবে। এবার মিস হতেই পারে, তার ধরো কোনো কারণে মিস হলো, তো আমাদের সাইমেন্টেনিয়াসলি জানা আছে এবার পরপর কোন কোন তিথিতে এই চলবে, এর সিমিলারিটি রয়েছে, তো সেই সেই তিথির মধ্যে তাকে দেওয়া হয়, আবার কাজ হবে, তারপরে আবার খাবার যাবে, আচ্ছা। আবার সে জানাবে। আচ্ছা, আপনার কাছে শুনেছি যে আহ প্রয়োগ প্রয়োগ বলে একটা বিষয় আছে, এই প্রয়োগ বিষয়টা কি? দেখো, এই ক্রিয়া যখন চলে তার অনেকগুলো অধ্যায় আছে, আচ্ছা। সেই অধ্যায়গুলো শেষ হলে তাকে কবজ দেওয়া হয়। আচ্ছা, কবজের সাথে মানে মন্ত্র, যজমানকে। যজমানকে আচ্ছা। মন্ত্র দেওয়া হয়, হুম। মন্ত্রের সাথে কিছু ক্রিয়া দেওয়া হয়, আচ্ছা। যেটা বর্তমান অবস্থায় তোমাদের টোটকা বলে দৌড়চ্ছে মার্কেটে। ওকে। ঠিক আছে, টোটকা আর প্রয়োগ এ দুটোর মধ্যে একটু বড় তফাৎ আছে। কিরকম? টোটকা তুমিও দিতে পারো, ঘুম থেকে উঠে দুটোটা তালি মারবেন, ভাগ্য পাল্টে যাবে, ঘুম থেকে উঠে দুটো তালি মারবো, ভাগ্য পাল্টে যাবে? তাই তো হয়, এরকমই টোটকা লোকে বলে। কিন্তু প্রয়োগ মন্ত্রের সঙ্গে যুক্ত কোনো ক্রিয়া। মন্ত্রের সাথে যুক্ত কোনো ক্রিয়া আছে। এবার যখন তাকে প্রয়োগ দেওয়া হয় তখন কিছু কিছু সময় মন্ত্রও দেওয়া হয়, কারণ আর না হলে তাকে ক্রিয়া দেওয়া হয়, হুম। কিন্তু বেশিরভাগটাই 99% তার সঙ্গে যুক্ত থাকে কিছু জিনিস, যে তুমি আচ্ছা। এইভাবে এটা এটা করে এটা দিয়ে এটা এটা করবে। হুম।
বুঝতে পেরেছো? এটাই হচ্ছে প্রয়োগ। এই প্রয়োগ ধরে নাও যেরকম চলে গেছে কেউ, তাকে ফেরানোর জন্য আমি সবকিছুর সঙ্গে লাস্টে বললাম যে প্রত্যেক দিন আগুন একটা হাঁড়ির মধ্যে আগুন জ্বালাবে, আগুনটা যখন শিখা নিয়ে ভালো করে জ্বলবে ভালো মতো, রোজ 108 বার চিনি দেবে। আচ্ছা। চিনি দেবে, উত্তর দিকে মুখ করে বসবে, বশীকরণের আসনে বসবে, বশীকরণের মালায় নেবে, নিয়ে 108 বার বলবে অমুক তুমি আমার কাছে ফিরে আসো। এই যে সংকল্প বারবার, অমুক তুমি আমার কাছে ফিরে আসো, অমুক তুমি আমার কাছে ফিরে আসো, এই বলবে আর দেবে আগুন। এটা একটা প্রয়োগ, আচ্ছা। বুঝতে পেরেছো? তো এরকম ভাবে প্রয়োগটা দেওয়া হয়। কেন দেওয়া হয়? কারণ আমার যজমান আমার কাছে এসছে রেজাল্টের জন্য, সে অর্থব্যয় করছে। কারণ আমি যে পদ্ধতিতে ক্রিয়া করি তাতে অর্থব্যয় হয়, বিনা পয়সায় কিচ্ছু হবে না ভাই। আর অল্প পয়সারও কিছু নেই। অনেকে ভেবে যায় হাত পা ধরে যেভাবে হোক বিনা পয়সায় করব, আর নাহলে অল্প পয়সায় করব। তোমার বিধিতে লিখে দিয়েছে তোমার এই দুর্ভাগ্য, সেটাকে তোমাকে ভোগ খণ্ডাতে করতেই হচ্ছে। হবে। হ্যাঁ, সেটাতে খণ্ডাতে চাইছো, তোমাকে খণ্ডাতে গিয়ে আমি পাপটা নেব, আমি কেন নেব ভাই? এক্স্যাক্টলি। আমি এই পাপটা কেন নেব? প্রথম, ভারসাম্য নষ্ট কেন করতে যাব? ভারসাম্যটা তো নষ্ট হবে, তাহলে সেটাকে আমি নষ্ট করব কেন? তোমার পছন্দ হয়নি, তোমার এই ভাগ্য, তুমি পাল্টাতে এসছো ভাই, কিনতে হবে। কারণ তোমার এই ভাগ্যটা কস্টলি, তোমার এই ভাগ্যটা কস্টলি, তোমাকে কিনতে হবে অর্থ দিয়ে। তার কারণ ওই জায়গায় রিপেয়ার করতে গেলে যে সামগ্রীগুলো প্রয়োজন সেগুলো এমনি আসে না, অর্থ মুখ দিয়ে দিকে বিনা পয়সায় দেবে না ভাই, এটা তো অবশ্যই কেউ দেবে না। একদম। একটা নিখুঁত ভোজপাতা কিনতে যাও, পয়সা লাগবে বেশি, আর খুঁতআলা ভোজপাতা কেন, পয়সা লাগবে কম। কিন্তু খুঁতআলা ভোজপাতায় কোনো কাজ হবে না, ফুটো ফাটাওয়ালা ভোজপাতা কোনো কাজ করবে না। তাহলে ওই 1000খানা পাতার মধ্যে 10টা পাতা নিখুঁত বেরোবে। তাই নিখুঁত পাতাটা যখন কাজ হবে তখন লাগবে, মুফিদ লাগবে। তুমি মুফিদের বদলে ভোজপত্র দিতে পারো না। আচ্ছা। মুফিদের বদলে তুমি ভোজপত্র দিতে পারো না, মুফিদ লাগবে। আমাদের তো ভোজপাতার কাজ কম, মুফিদের কাজ বেশি। মুফিদটা কি জিনিস? মানে ভোজপাতার মতোই দেখতে, ভোজপত্রের মতোই দেখতে? না না, ঝিল্লি। ঝিল্লি বলতে? জাল জাল? হরিণের ঝিল্লিকে মুফিদ বলে। আচ্ছা, বুঝতে পেরেছি। ওটা পাওয়া যায়? সব পাওয়া যায় বাবা, বেশি দূরেও যেতে হবে না, এখান থেকে একটা অটো করে চলে যাবে, সেখানেই পাবে। তাই? হ্যাঁ, মানে কাছে পিঠেই আছে, বেশি দূর যেতে হবে না যে অন্য দূর থেকে তুমি নিয়ে আসবে মুফিদ কিনে। ওইটাই কাজে লাগে, লাগবে। হরিণের চামড়ায় জপ মন্ত্র লিখতে হবে, মানে ওখানেই লিখতে হবে, তুমি ওটাকে পাল্টাতে পারো না বাবু। তোমাকে মন্ত্রটা চামড়ায় লিখে ওটাকে চালানের সময় ছাড়তে হবে, তোমাকে ওতেই লিখতে হবে। সিঁদুরের দাম 8 আনা, 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, কিন্তু একটা সধবা মহিলার কপালের সিঁদুরের দাম ভাই অনেক অনেক অনেক। আর সেই মরাটাই যদি শনি মঙ্গলবার অমাবস্যা যুক্ত হয়, বা তেরস্পর্শ যুক্ত হয়, বা গ্রহণ যুক্ত অপঘাতে মৃত্যু হয়, তাহলে তার দাম অনেক বাড়ে। আর যদি সেইটাই কথিত থাকে যে এই সিঁদুরটাই লাগবে বশীকরণের জন্য, তাহলে এই সিঁদুরটাই লাগবে। আজকে কামিয়া সিঁদুর অর্থাৎ কাম সিঁদুর পাওয়া যায় না, যা নকল মার্কেটে চলে ওটা কাম সিঁদুর না ভাই, হ্যাঁ মাথায় রাখবে, কামিয়া সিঁদুর পাওয়া যায় না। কামিয়া সিঁদুরটা কি? এক ধরনের সিঁদুর আছে, আচ্ছা, ঠিক আছে, ওর সব স্বর্ণ সিঁদুর গুলোকে নিয়ে কামিয়া সিঁদুর করে লাফায়, ওটা না। হ্যাঁ, তো কামিয়া সিঁদুর আছে, তা পাওয়া যায় না, তাই তার ব্যতিক্রমী আমাদের কামাখ্যায় যে সিঁদুর পাওয়া যায় সেই সিঁদুরকে ব্যবহার করি আমরা ও আচ্ছা ফলের আচ্ছা মধ্যে। আচ্ছা আচ্ছা। কিন্তু বেসিক্যালি তো ওইটা হচ্ছে ব্যতিক্রমী, ওইটা পাওয়া যায় না, ওটা পাওয়া গেলে তার দাম প্রচুর। বশীকরণের ক্ষেত্রে কামিয়া সিঁদুরেরই প্রয়োগ আছে, তাহলে কামিয়া সিঁদুরটা পাবে কোথার থেকে বাবু? তারপরে কেউ যদি বলে যে এত টাকা বেশি,
তো তুমি জানো না তাই তোমার ভাগ্যটা পাল্টানোর দরকার নেই, তুমি ওটা নিয়ে ভোগো। সেটাই। আর অন্য লোকের কাছে ঠকে বলবে না তন্ত্র মিথ্যা, তার কারণ তুমি ঠকার জন্যই গেছো। তুমি সস্তার 3 পচা বস্তা খুঁজতে গিয়ে পচা আমটাই কিনতে গেছো তুমি। তাই বলবে না যে পচা আমটা পচা, আমগুলো পচা ভাই, আম ভালো হয় না। আম ভালো হয়, তার জন্য তোমাকে ভালো অর্থ ব্যয় করতে হবে, কারণ ক্রিয়ার সামগ্রী মূল্য আছে, আর তন্ত্রের সামগ্রীর মূল্য অনেক বেশি। এ ইর্দ গির্দ এই উর্দু নত্যকুরের বাজারের মাল নয়। তাহলে সামগ্রীগুলো যেখানে দরকার সেখানে সেইভাবে প্রয়োগ, আর এই প্রয়োগগুলো সেইভাবেই করতে হয়, তার ফলেই তো সেই তিথিও পাওয়া যায়, তিথি অনুসারে সেই ক্রিয়াগুলো এগোতে থাকে। ঠিক। আচ্ছা, তন্ত্রক্রিয়া, এই যে তন্ত্রক্রিয়াগুলো করছেন তার সাথে মন্ত্র জপের কি কোনো যোগ আছে? মানে আমি শুনেছি যে, আপনাকে বলতেও শুনেছি যজমানকে, যে মন্ত্র জপ করতে হবে, তো সেটার কি যোগ? মানে মন্ত্র জপ কি করবে যজমান? মন্ত্র আগে বুঝতে হবে। আচ্ছা। দেখো, এই যে ক্রিয়াগুলো আমরা করাই, এটা তো একটা রেজাল্টের জন্য। এতগুলো ক্রিয়া হয়, তার 2 থেকে 3টে সেট একটা মানুষের তৈরি হয়। আচ্ছা। আমি তার গুরু নই, তাই আমি তাকে মন্ত্র প্রদান করতে পারি না। ওটাই আমার প্রশ্ন, ঠিক আছে? ওইটাই যে তাহলে মন্ত্রটা আমি কিভাবে? তাকে মন্ত্র দেব, তাহলে আমাকে তাকে মন্ত্র দেওয়ার জন্য তৈরি করতে হবে, সেটা আবার তন্ত্র মন্ত্র, অর্থাৎ তন্ত্রের প্রয়োগ মন্ত্র, তিনি সেটাকে জপ করবেন। তাহলে আমাকে তৈরি করার জন্য এতগুলো ক্রিয়া করতে হবে, বিভিন্ন ক্রিয়া পদ্ধতি অবলম্বন করতে হবে। আচ্ছা। আবার এই ক্রিয়া পদ্ধতির যে প্রয়োগগুলো আছে, যার থেকে আমরা সামগ্রী পাবো, যেটা কবজের জন্য তৈরি হবে, তাহলে কবজে একটা পার্ট গেল, আর তিনিও তৈরি হতে থাকলেন। সব শেষে গিয়ে যখন তার কবজ দেওয়া হয়, তখন তাকে মন্ত্র প্রদান করা হয় যে তুমি এই এই মন্ত্র শুধু এই ব্যক্তিটিরই প্রয়োগের জন্য করতে পারবে। আচ্ছা। তুমি রামের বশীকরণের জন্য এসে রামকে বশীকরণ করলে, হঠাৎ করে দেখলে শ্যামের প্রতি একটু নরম হয়েছো, তাহলে শ্যামের ওপরেও চাপিয়ে হবে না কাজ। আচ্ছা, মানে রামকে করতে এসেছি, রামকেই করতে হবে। রামেতেই শুরু, রামেতেই শেষ। আর তুমি যদি শ্যামের দিকে নড়াচড়া করেছো, তোমায় ছেড়ে দিয়ে পালিয়ে যাবে। মানে মন্ত্র জপ করাটা খুব ইম্পর্টেন্ট। মন্ত্র হচ্ছে শরীরের নিনাদের পরিবর্তন করে, মানে ভাইব্রেশন। অর্থাৎ আমার তো একটা ভাইব্রেশন তৈরি হয়ে আমি এগোচ্ছি, কি করে? আমার প্ল্যানেটিক্যাল পজিশন বা আমার অরাকে লোক চেঞ্জ করেছে, সেই অনুসারে একটা পজিশনে আমার একটা ভাইব্রেশন ক্রিয়েট হয়ে রয়েছে। এটা প্রত্যেকের সবার হয়, সেই জন্য সবার অরা আলাদা আলাদা, একই রকম তার সবার অরা নেই। তো এই অরা যখন আলাদা আলাদা, তখন কি করি আমরা? তাকে একটুখানি রিফাইন করি, রিফাইন করে তাকে আমরা মন্ত্র প্রদান দিই ক্রিয়ার জন্য। এবার যখন সে রিফাইন হয়ে গেল, আর এই মন্ত্রটাকে সে জপ করছে, এই জপ করতে 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 কি হচ্ছে? তার বডিতে সেই কম্পন সৃষ্টি হচ্ছে, নিনাদের পরিবর্তন হচ্ছে। নিনাদের পরিবর্তনে গ্ল্যান্ড কিছু চেঞ্জ হচ্ছে, পিটিউটারি তার নিজের হরমোনকে আলাদাভাবে নিঃসৃত করছে, সেই হরমোন আমার সিকোয়েন্সকে চেঞ্জ করছে, আমার অরাকে চেঞ্জ করছে। এবার তখন কি হচ্ছে? আমার বডি থেকে যে অরাটা বেরোচ্ছে, ধরে নাও আমি ধনদার জন্য, ধনের জন্য, ধন কি আমার ওপর থেকে ঝরে পড়বে? জব করলে হবে না, বাট আমার বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হবে, আমার চিন্তা ভাবনা চেঞ্জ হবে, আমার কর্ম করার দমটা বাড়বে, স্পৃহা বাড়বে। তখন অটোমেটিকলি আমার ভাগ্যের জায়গার একটু পরিবর্তন ঘটবে, অর্থাৎ চেষ্টা প্লাস ভাগ্য সাফল্য। একদম। এই মন্ত্র জপ অত্যাবশ্যক, এবং সংখ্যা হিসেবে এটা অত্যাবশ্যক। আজকে একটা ছোট্ট জায়গায় মোবাইল ঘাটতে ঘাটতে উত্তম কুমারের একটা বই ডায়লগ আমার মানে দেখেই আমার মনে পড়ে, তা আমাদের কাজের কথা। উত্তম কুমার ডাক্তার, চিকিৎসা করতে গেছেন, তো তাকে রোগী বলছেন যে এতবার ওষুধ খেতে হবে, একবার খেয়ে নিলে হয় না? বলছে আপনাকে ঠিক করার জন্য 4টে চড় দরকার, চটাস চটাস করে। 4টে চড়ের বদলে একটা চড় দিলে ঠিক হবে? ঠিক, সব একসাথে করা। তো মন্ত্র
একটা বিশেষ সংখ্যা অবধি তোমাকে জপ করতে হবে, অর্থাৎ এত সংখ্যা বার অবধি তোমাকে জপ করতে হবে। কিন্তু মন্ত্র আমাকে জপ করতে বলেছে বলে মন্ত্র উচ্চারণ করা যায় না, মনে মনে জপ করতে হয়। যখন তুমি মনে মনে জিভ না নাড়িয়ে জপ করবে তখন ব্রেন কাজ করা শুরু করবে। আচ্ছা ব্রেন জব করবে, আচ্ছা, জিহুবা জব করলে কোনো কাজ হয় না। তাই? আচ্ছা ব্রেন যখন জব করবে তখন গ্ল্যান্ড ব্লিঙ্ক করতে শুরু করবে। সেই জন্য তুমি দেখবে এখানে যখন দুশ্চিন্তা করো খুব তাড়াতাড়ি শরীরের উপর এফেক্ট আসে। দুশ্চিন্তা কি মুখে জিভ দিয়ে করো না ব্রেন দিয়ে করো? তাহলে ব্রেন যখন হিস্ট্রিকে ক্রিয়েট করবে, ধীরে 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 হিস্ট্রি তৈরি হবে, তখন আমার অরা আলাদাভাবে কাজ করা শুরু করবে। তখন আমার ইউনিভার্স আমাকে সেই অপরচুনিটি দেবে যে অপরচুনিটি আমি বারবার তার কাছে চাইছি। বুঝতে পেরেছো? তাই মন্ত্র জপ অত্যাবশ্যক, কারণ আমার বডি চেঞ্জ হতে হবে। তো একটা নায়িকা বা একটা নায়ককে আমরা দেখে কি বলি, ওয়াও লুক চেঞ্জ। তো মন্ত্র তোমার লুককে চেঞ্জ করে, তোমাকে চেঞ্জ করে। তাই অত্যাবশ্যক মন্ত্র জপ। মন্ত্র জপ না করলে হয় না, কাজ হয় না। বেরিয়ে গেছে রেজাল্ট আলাদা ব্যাপার, বাট যদি আমরা কাজ বলি এবং সেটাকে কন্টিনিউ নিয়ে যাওয়া বলি, যেরকম ধরো আমি চাকরি করছি, প্রমোশন হয়ে গেছে মানে আমার রেজাল্ট হয়ে গেল, কিন্তু আমি যদি বলি না আমার এই প্রমোশনের পরও আমার আরো প্রমোশন দরকার এবং কন্টিনিউ আমার লাইফটা সেই জায়গায় নিয়ে যেতে হবে, তাহলে মন্ত্র দরকার। মন্ত্র পড়তে থাকো, মন্ত্রের বিকল্প নেই ভাই। ও তোমাকে তোমার চাওয়া জিনিস দেবে, কারণ ইউনিভার্সের কাছে, আমি অদৃশ্য শক্তির কাছে বারবার চাইছি এটা জিনিস। আমার কয়েকদিন আগে ফেসবুক লাইভেও দেখেছো, মা 1000 কোটি টাকা দে। হ্যাঁ, এটা শুনে অনেকে হাসতেই পারে, হাসির কিছু নেই, কারণ ফেসবুকে আমি অ্যাড করছি ক্লায়েন্ট আসার জন্যই ভাই। এই কার কাছে আমি চাইবো? আমি তো আমার সেই আদি শক্তির কাছেই চাইবো, মা তুই দে, আমার তো আর কে দেনেওয়ালা। আজকে অশোক মহারাজ তারই জন্য, আজকে আমার যজমানদের সাফল্য আসছে তারই হাত ধরে, আমি কিছুই নই ভাই। আগুনের মধ্যে কিছু দেবো আর কারণ ভাগ্য পাল্টে যাবে, মনের ইচ্ছা পরিবর্তন হয়ে যাবে, মনের ইচ্ছা পূর্ণ হবে, হয় না, কিন্তু হয়, করে সে, তার কাছেই চাইবো। তাই আমিও ইউনিভার্সের কাছে, আমার মহাশক্তির কাছে আমি চাই, তুমিও ওই মহাশক্তির কাছে চাইতে থাকবে। মন্ত্র 100% দরকার এবং সঠিক পদ্ধতিতে মন্ত্র দরকার। মন্ত্র জপ করতে বললাম করলো কোনো কাজ হবে না, তাহলে বলবো ওই আছে না একজনের ছিল ওই হয়ে যাবে, কি বললো ওরকমই হয়ে যাবে। তো সঠিকভাবে সঠিক পদ্ধতিতে মন্ত্র জপ করতেই হবে। আচ্ছা মহারাজ, এই যে আপনি এত ক্রিয়া করেন, ক্রিয়া করার পর আমি দেখেছি আপনি কবজও দেন, অনেকগুলো ক্রিয়া করেন, প্রয়োগ করেন, তারপরে কবজ দেন। প্রথম 19 রকম প্রয়োগ হয়, হ্যাঁ 19টা প্রয়োগের পর কবজ আসে। হ্যাঁ, এবার কিছু কিছু ক্ষেত্রে দেখেছি অনেকের কাছে গেলেই সঙ্গে সঙ্গেই কবজ দিয়ে দেয়। হ্যাঁ, তো তারাও টাকা নেয়, আপনিও টাকা নেন, তো তার মধ্যে পার্থক্যটা কি অ্যাকচুয়ালি? কেন? ওরা পাইকারি বাবা, পাইকারি কবজ দেয় তো। পাইকারি কবজটা কি রকম? পাইকারি কবজ সেগুলো কি কাজ হয় না? হবে তো, আমি এরকম ওরকম কবজ পাবে তো, ভাঙলে বেরোবে তুলসী পাতা, কাজল দেওয়া, সিগারেটের ঢোকানো আছে, বার্ডস ঢোকানো আছে। সিগারেটের বার্ডস? হ্যাঁ, তুমি মজার বিষয় জানো, সাদা কাগজে আমরা পেন ঘষি না কালি পড়ার জন্য, ওরকম পেন ঘষে ওরকম ঘষা কাগজ কবজের ভিতরে। ওর তো কি কাজ হবে? ওই তো, মা তোর ছেলে তুই দেখ, সাবাস। আমাদের তোমার বাড়ির সামনের মিষ্টির দোকানের মালিকের ছেলের জন্য দিল। আমার বাড়ির সামনের? তোমার কোনো এক সময়ের বাড়ির সামনের মিষ্টি দোকানের ছেলের জন্য কবজ বানিয়েছিল একজন। আচ্ছা, মা তোর ছেলে তুই দেখ, তথাকথিত খুব বড় একজন, ওই নিয়ে ওটা বার করে ওটা দেখেছিল কাগজের ও দিয়ে ঝামেলা হয়েছিল ওই বিয়ে। বুঝতে পেরেছি। মা তোর ছেলে তুই দেখ কবজে বেরিয়েছিল, তাও বাংলা খাতায়, বুঝেছো? তো এই
কবচগুলো এই ধরনের বাবারা দেয়। তো পাইকারি ক্রিয়া কখনোই হয় না। কবচ বানাতে গেলে কবচের মধ্যে সামগ্রীর প্রয়োজন, যে যেরকম সামগ্রী দেয়, সামগ্রী নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি আমার সামগ্রী, কারণ আমাদের কাছে কিছু প্রেতেদের ক্রিয়া আসেন, তাদের খাবার দিই, তারা সামগ্রী রেখে যান, সেখান থেকে আমি সামগ্রী দিই। তারপর আমার নিজের কিছু সামগ্রী আছেন গুরুদেবের দেওয়া, সেই সামগ্রী দিই। সেটা আমার ক্রিয়া, যে আমি ব্রহ্মদত্তের ক্রিয়া করি, যক্ষিণীর ক্রিয়া করছি, যে চালান বারবার ছাড়ছি, তারা খাবারটা খেয়ে সেখানে কিছু রেখে যান। আমি সেই আশীর্বাদ কবচের মধ্যে দিই, অর্থাৎ ভৌতিক, আদিভৌতিক, মহাশক্তি, মহাভৌতিক এবং তার সঙ্গে সঙ্গে ভেষজ বিভিন্ন রকম জিনিস দিয়ে কবচটা তৈরি হলো। এই কবচের পর মন্ত্র জপের প্রয়োজন। কবচ কিন্তু উদ্দেশ্যটা দিতে হবে। কবচ যদি তার নিজের উদ্দেশ্যটা না জানে, তাহলে কবচ কাজ করবে না। কি করে? যদি আমরা উদাহরণ দিই, মোবাইল তোমায় দিয়েছি, মোবাইলকে উদ্দেশ্য দিতে হবে, তো নাম্বার ডায়াল করতে হবে, তবে না তার কাছে, তবে না ফোন যাবে। যদি না ডায়াল করো মোবাইল দিয়ে কোন কাজ? শুধু পকেটে ওয়েট বাড়াবে। ঠিক সেরকম কবচও উদ্দেশ্য না দিলে কবচ কাজ করবে না। তার মানে তাকে মন্ত্র জপ, সিঞ্চন, অভিসিঞ্চন বিভিন্ন পদ্ধতি আছে, তারপর গিয়ে কবচ হবে। তাহলে এতগুলো ক্রিয়ার পর তারপর তার নাম জপ এগুলো আছে, লক্ষাধিক জপ আছে, তারপর গিয়ে কবচ। সেই কবচ কি করে ড্রয়ার খুলে দিয়ে দেয়? তাহলে তাদের পাইকারি বাবা বলবো না? সেটাই, যে বশীকরণ চাই, টাক খুলে দিল, এরাও কত কিলো বশীকরণ চাই, কিলো ধরে কিনতে এসছে। তো এভাবে হয় না। তো তাই তাদের কবচ আর আমার কবচের মধ্যে তফাৎ। আবার আগের প্রশ্নে আমাকে যেতে হয় তোমার, এটা সেটা যে মন্ত্র জপ। মোবাইল কিনেছো কোনোদিনও? আছে মোবাইল? মোবাইলের সঙ্গে কি কি দেয়? চার্জার। কেন দেয়? টক খাবেন না। কোনো না কোনো জায়গায় তুমি এমনি টক, মানে তার প্লেন টক খাচ্ছ না, কোথাও টমেটো দিয়ে দিয়েছে, কোথাও চাটনি দিয়ে দিয়েছে, কিছু না কিছু এই জায়গাগুলো হচ্ছে এই আন্তরিকদের। আবার যদি আমরা তান্ত্রিকের যাই, তাহলে যতক্ষণ না রেজাল্ট বেরোচ্ছে ততক্ষণ অব্দি তার দায়িত্ব এই রেজাল্টটা বার করে দেওয়া। প্রত্যেকটা কাজে তাকে আসতে বলা, যজমান নিজে বসবেন, কাজগুলো নিজে থেকে উপস্থিত থাকবেন, নিজের হাতে করবেন। বহু কাজ আছে যেখানে তান্ত্রিকের কোনো কাজ নেই, যজমানের নিজের কাজ। যেরকম পিশাচাহার ক্রিয়া হয়, সত্যটা ভয়ঙ্কর।